স্বাগত চ্যানেল 24 নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকের সাথে আছে আমি তপন মাহমুদ লিমন। আমাদের আজকের বিষয় মঞ্চ নাটকে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বাঙালির একটি বড় অর্জনের জায়গা এবং আমরা জানি বিভিন্ন শিল্প মাধ্যমে এটি নানাভাবে এসেছে। আমরা আজকে দেখার চেষ্টা করব আমাদের যে মঞ্চ নাটক সেখানে আসলে মুক্তিযুদ্ধ কিভাবে এসেছে সেই বিষয়টি দিয়েই আমরা কথা বলবো। এবং সেই কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ আমাদের সাথে রয়েছেন, তিনি যোগ দিয়েছেন এবং আমরা জানি তিনি আরণ্যক সহ বাংলাদেশের নাট্য চর্চায় তার একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়া আমাদের সাথে আরও যোগ দিয়েছেন হামিদ, তিনি মুক্তিযোদ্ধা এবং নাট্য ব্যক্তিত্ব, তারও নাট্য গ্রুপের নাম নাট্যচক্র। আমরা জানি যে আপনারা দুজনই মুক্তিযুদ্ধের সাথে ছিলেন, মুক্তিযুদ্ধের আগেও নাট্য চর্চার সাথে ভীষণভাবে ছিল এবং পরে আপনাদের হাত দিয়েই বলা যায় যে বাংলাদেশের নাট্য চর্চার যে বিকাশটা সেটা বলা যায় আপনার একজন অগ্রজ হিসেবে কাজ করেছেন। আমি প্রথমে মামুনুর রশিদ আপনার কাছে আসতে চাই যে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন এবং সেই যে চেতনা নিয়ে ফিরলেন এবং একটা বড় অর্জন নিয়ে ফিরলেন, সেটা নিশ্চয়ই আপনাদের পরবর্তীতে রাজনৈতিক আপনাদের যে নাট্য নির্মাণের ক্ষেত্রে এই চেতনাটা ভীষণভাবে প্রভাব ফেলেছে। অবশ্যই ফেলেছে। একটা হচ্ছে যে আমি ফিরলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, হামিদ ফিরল একেবারেই রণাঙ্গন থেকে, এবং ফিরে আমরা কিন্তু অন্য কোনো ধান্দা করলাম না বা অন্য কিছু করলাম না। আমরা ওখান থেকে এসে, যেমন আমি ডিসেম্বরের শেষের দিকে ঢাকায় আসি এবং জানুয়ারিতেই নাট্যদল গঠন করে ফেলি এবং 1972 সালের 20 ফেব্রুয়ারি আমরা একটি কবর নাটক রচনা নামিয়ে ফেলি। তো এই যে মাঝখানে আর কোনো চিন্তা ভাবনা নেই, একটাই চিন্তা যে আমরা দেশে গিয়ে আমরা একটি নিয়মিত নাট্য রচনা, নিয়মিত নাট্য চর্চা শুরু করব, যেটা পাকিস্তান আমলে ছিল না। এবং এটা দেখাও গেছে যে কোনো স্বাধীন দেশ ছাড়া এই ধরনের নাট্য চর্চা করা সম্ভব না। আমরা নাট্যচর্চা শুরু করলাম এবং নাট্যচর্চার প্রারম্ভিক কালে আমাদের যে আমার বয়স তখন হচ্ছে 24, 23-24 হবে। হামিদ আমার চেয়ে বয়স ছোট, এবং যারা শুরু করলো তার মধ্যে একমাত্র আমাদের অগ্রজদের মধ্যে আব্দুল আল মামুনের বয়স আমাদের চেয়ে একটু বেশি। আমরা কিন্তু নাট্যচর্চায় নেমে পড়লাম এবং এই সময়ে এই যে বিশ্ববিদ্যালয়ের যে তরুণ ছাত্ররা, সেখানকার নাট্যচর্চা এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর আমি মুক্তিযুদ্ধের সময় কলকাতায় যখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করতাম, তখন একটি নাটক লিখেছিলাম পশ্চিমের সিঁড়ি। সেই নাটকটিও আমরা মঞ্চে নিয়ে আসি এবং এই যে তারপর 72-73-এর মধ্যে কিন্তু অনেকগুলি দল দাঁড়িয়ে গেল এবং আমাদের অবস্থাটা কি তখন, আমার নাট্য উপযোগী কোনো হল নাই। আমাদের নাট্যকার যারা ছিলেন, মনির চৌধুরীর কথা, তিনি মারা গেছেন। মঞ্চ নাটকের সৈয়দ আলিউল্লাহ নাটক লিখেছেন, কিন্তু মঞ্চ নাটক এটা জনগণের সামনে নিয়ে আসার জন্য, নিয়মিত নাট্য চর্চার জন্য যে পরিমাণ নাট্যকার দরকার আমাদের চেন্নাই, নির্দেশক সেই অর্থে মঞ্চ নাটকের মোটামুটি তো বোধহয় পথনাটক বা এই ধারাটাই একটু শক্তিশালী। পথনাটক খুব একটা ছিল না, পথনাটক দুই একটা হয়েছে, সেটা কোনো নিয়মিত না। আগে যেটা হতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মৌসুমী নাট্যচর্চা, একটা মৌসুমে হলো, ঈদের সময়, পুজোর সময় হয়তো পাড়া মহল্লায় নাটক হতো। কিন্তু আর দুটি দল গড়ে উঠেছিল, সেই একটা আসিরুদ্দিন সাহেবের নেতৃত্বে 1947-এর পরে মাহবুব আলী ইনস্টিটিউটকে কেন্দ্র করে একটা প্রফেশনাল থিয়েটার গড়ার চেষ্টা হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি সেটা বেশি দূর আগায়নি। ওই যে পেশাদারী নাট্যচর্চা সেটা করেছিলেন তারা কলকাতার আদলে। কলকাতায় যেমন তখন স্টার থিয়েটার, বিশ্বরূপা, এই সমস্ত আছে, তাদের আদলেই করেছিলেন, কমার্শিয়ালি করার চেষ্টা করেছিলেন, সেটা হয়নি। তারপর আমরা এইরকম একটা শূন্যতার থেকে
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমরা শুরু করলাম, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্যচর্চা শুরু হলো টিএসসি কে কেন্দ্র করে, এবং আমরা 1973 সালে এসে কিন্তু মহিলা সমিতি পেলাম। আর এর মাঝখানে আমরা নাট্যচর্চা করেছি ব্রিটিশ কাউন্সিলে। ব্রিটিশ কাউন্সিলে সে মর্নিং শো হতো, ইভিনিং শো হতো, এইভাবে নাটকের চর্চা শুরু হলো। এবং 70-এর দশকের শেষের দিকে দিয়ে দেখলাম আমরা যে বেশ কিছু বলা যাবে না, কিছু নাট্যকার তৈরি হয়েছে, নির্দেশক তৈরি হয়েছে, অভিনেতা তৈরি হয়েছে। এবং মূলত এই সময়টায় 70-এর দশকটা আমাদের প্রস্তুতিকাল, এবং শেষের দিকে এসে আমরা আমাদের একটা স্বকীয় পরিচয়ে দাঁড়াবার চেষ্টা করেছি। সেটাই। মোহাম্মদ ভাই, আপনার কাছেও এই বিষয়টাই আমি যেতে চাই যে শূন্য থেকে শুরু করতে হয়েছে, বিশেষ করে একটি স্বাধীন দেশে কিছুই নেই, সেই জায়গা থেকে নাটককে আমরা এখন একটা স্বাবলম্বী জায়গায় দেখতে পেয়েছি। সেই শুরুর আপনি মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে ফিরে এসে নাট্যচর্চায় যোগ দিলাম, একটা নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন, এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে চর্চাটা ছিল সেই চর্চাটা আসলে কিভাবে আপনাদের হাত দিয়ে বিকশিত হয়েছিল শুরুটা? আমাদের এদেশের নাটকটা, যেটা মামুন ভাই বললেন যে আসলে পরাধীন দেশে নাটক হয় না, সত্যিকার অর্থে তখন নাটক করতে গেলে পুলিশ অফিসারের কাছ থেকে সার্টিফিকেট আনতে হতো, সেন্সার করে আনতে হতো, দারোগা ওসি তার একটা ছাপ দিয়ে সিল দিয়ে তিনি বলতেন যে নাটক মঞ্চস্থ করা যায়, তিনি কেটে কুটে দিতেন এই অংশ করা যাবে না, এটা করা যাবে না, তাই মানতে হতো, মেনে করতে হতো। মুক্তিযুদ্ধের পরে আসলে আমরা একটা স্লোগানের মতোই কথাটা ব্যবহার করেছি, বাংলাদেশের সবচাইতে অবহেলিত এবং অবিকশিত শিল্প নাটক, সেই জায়গায় কিন্তু আমরা হাত দিয়েছি। এটা সত্য যে নাটক আমাদের দেশে সত্যিকার অর্থে গড়ে ওঠেনি। যেটা হয়েছে, আমরা খুব মেলোড্রামাটিক কিছু নাটক, পশ্চিম বাংলায় এরকম নাটক হয়েছে অনেক, আমাদের এখানেও হতো, তাতে জীবন বা বাস্তবতা বা সমকালীন সমাজের যে সংকটগুলোকে, এগুলো কখনই পাওয়া যেত না। মুক্তিযুদ্ধের পরে যেটা হয়েছে যে সবকিছুর মধ্যে একটা কিছু নতুন প্রাপ্তির একটা প্রত্যাশা তৈরি হয়েছে। তার মধ্যে নাটকটাকে যখন আমরা আমাদের নিজেদের কাজের একটা বড় ক্ষেত্র হিসেবে ধরে নিলাম, সেখানে প্রথমে আমরা কতগুলো কাজ করেছি। এক ধরনের বিদ্রোহটা কিরকম, যে প্রচলিত নাটক করব না, আমরা নিজেরা রচনা করব। নির্দেশক আগে বাইরে থেকেও আসতেন অথবা শিক্ষকরা নির্দেশনা দিতেন, আমরা বললাম যে না, নির্দেশকও হবে ছাত্রদের মধ্য থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে দুটি সিদ্ধান্ত আমরা নিলাম, যে নাট্যকার হতে হবে ছাত্রদের মধ্য থেকে এবং নাট্য নির্দেশক হতে হবে ছাত্রদের মধ্য থেকে, অভিনেতা অভিনেত্রী সব ইউনিভার্সিটির ভেতর থেকে হবে, বাইরে থেকে কাউকে আনা যাবে না। এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের কাজের একটা নতুন মাত্রা তৈরি করেছে এবং ভাঙতে সাহায্য করেছে, এবং নতুন নতুন কর্মী, নাট্যকার, নির্দেশক তৈরিতে সাহায্য করেছে। কাজেই এই যে প্রচলিত ধারা ভেঙে নতুন একটি জায়গার ভিত্তি তৈরি করা, এটা সম্ভব হয়েছে আমাদের এই একটি সিদ্ধান্ত যে আমরা সব নিজেরা করব। এবং তাতে আমরা দেখা গেল যে আমি পশ্চিমের সিঁড়ি নাটকটা দেখেছি, এটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয়েছিল, যেটা মোহন ভাই করেছিলেন, কিন্তু এই নাটকটাও ছিল গল্প নির্ভর, পুরো পাকিস্তানের ইতিহাস ধরে এটা রচিত। অর্থাৎ এই নাটকটি দেখলে কেউ পাকিস্তানের ইতিহাসটা পেয়ে যাবে, মুক্তিযুদ্ধ পর্যন্ত পেয়ে যাবে, সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে ইহিয়া খান পর্যন্ত, মুক্তিযুদ্ধ শুরু পর্যন্ত পেয়ে যাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু তা না, আমরা এত বড় কাহিনী গল্প নিতাম না, আমরা নিতাম আইডিয়া। যেমন বিক্ষোভ তৈরি হয়েছে, যেমন আমাদের ইউনিভার্সিটির শিক্ষার ব্যবস্থার একটা অসারতা, এটা একটা উপজীব্য বিষয়, যে শুধু কি করছি আমরা, সার্টিফিকেট নিচ্ছি, সার্টিফিকেট নিয়ে কাজে যাচ্ছি, কাজে লাগছে না, হয় বেকারত্বের জন্য ফিরে আসতে হচ্ছে, নইলে বলছে চাকরি খালি নেই ইত্যাদি ইত্যাদি বলে তারা বিদ্রোহটা করছে কোথায়, শেষে সার্টিফিকেট জ্বালিয়ে তারা মশাল বানিয়ে দিল, মশাল বানিয়ে তারা বলছে এই পথে অভ্যুদয়। তো এটা অপ্রচলিত ধারণা, যে সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া। কেন? যে এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে আমরা অস্বীকার করছি। বা একদল তরুণ, তারা যখন কিছুই করার নেই, তখন পাশের বাসার এক ভদ্রমহিলা তাকে দেখে তাকে চমকে দেওয়ার জন্য নিজেদের ঘরের মধ্যে বিস্ফোরণ ঘটাতে চায়। অর্থ নেই, কিন্তু চমকে দাও। অথবা একদল তরুণ যখন, অন্য নাটকের কথা বলছি, যে তারা তাদের নিজেদের আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে না পেরে তারা শেষ পর্যন্ত গিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে, হতাশার জায়গায়। এখন 72 সালটাকে যদি আমি দেখি, 72 সালে কিন্তু নাটক যেগুলোই হয়েছে, হতাশা খুব বেশি সেখানে আমরা দেখেছি। সুবচন নির্বাসনে, এটা কি 72 সুবচন নির্বাসনেও কিন্তু এক ধরনের হতাশা এখানে, মানে সুবচন নির্বাসনে মানে ভালো কথার জায়গা নেই, এটা এক ধরনের প্রতিবাদ
কিন্তু মূল বক্তব্যটা হতাশার মধ্যে দিয়ে বেরিয়ে আসে, কিন্তু হতাশার কথা মানেই যে হতাশা তা কিন্তু না, সেটা চোখে আঙুল দিয়ে দেখানো বলে। তা আমার একটা জিনিস মনে হয়েছিল যে 72 সালে যে নাটকের ক্ষেত্রে যে হতাশা এবং বিভিন্ন শিল্প চর্চার ক্ষেত্রে যে হতাশা, এটা কিন্তু আমাকে আরেক দিকে তাড়িত করেছিল যে এই হতাশা থেকে মুক্ত কি করা যায়, কোনটা। কারণ আমি তো নাট্যকারদের বলতে পারি না তোমাদেরকে জীবন কথা বলতে হবে, তোমাদেরকে উজ্জীবনের কথা বলতে হবে। সেলিম আল দিন প্রথম নাটক লিখলো এক্সপ্লোসিভ, আমাদের এখানে হলো নাট্যচক্রে হতাশা। জনিজ বিভূতি বেলুন লিখলো দ্বিতীয় নাটক হতাশা। আল মনসুর লিখলো রেভলিউশন, হতাশা। এটা কি এমন ভাই, আমি আপনার কাছে সৈয়দ সালাউদ্দিন জাকি অস্থির সুস্থিতি, হতাশা। তখন আমাদের মনে হচ্ছিল যে হোয়াই আমার নিজের মধ্যে, যে কারণে তখন হঠাৎ করে মনে হলো যে ভাস্কর্য বানাবো। ভাস্কর্যে কোনো হতাশার জায়গা থাকবে না, এবং সেই ভাস্কর্য সেই চিন্তার ফসল কিন্তু শেষ পর্যন্ত অপরাজেয় বাংলা। জি, এখানে মনে হয় আপনার কাছে এই যে হতাশার কথা বলছিলেন, নাটকগুলোর বিষয়বস্তুর মধ্যে আমরা যদি পাই, সেটা আসলে কোন নিশ্চয়ই একটা প্রেক্ষাপট থেকে আসছিল, কিন্তু যেহেতু আমাদের একটা স্বপ্নের জায়গা ছিল সেইটা থেকে, কিন্তু আমরা বিষয়ভিত্তিক যদি নাটকের ক্ষেত্রে মুক্তিযুদ্ধটাকে আনতে চাই, সেটা আসলে কিভাবে আসা শুরু করলো আমাদের নাটকে? এই মুক্তিযুদ্ধটাই বিষয়বস্তু এটা বেশ পরে এসেছে। আচ্ছা, ও হামিদ যেটা বললো যেটা ঠিকই, যে তখন খুবই হতাশার চিত্র আসতে শুরু করলো। তারপর 75-এর পরে তো আর একটা বিরাট ধরনের ঘটনা ঘটে গেল আমাদের জীবনে। 75-এর মধ্য আগস্টে যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা, হ্যাঁ, এবং বঙ্গবন্ধু কিন্তু আমাদের জন্য একটা ভালো কাজ করে দিয়ে গিয়েছিলেন। দুটো কাজ, একটা হচ্ছে যে সেন্সারটাকে শিল্পকলা একাডেমির অধীনে নিয়ে আসা, আরেকটা হচ্ছে প্রমোদ কর উঠিয়ে দেওয়া। এই দুটি বড় কাজ করলেন। তারপরে তো রীতিমতো সেনাবাহিনী ক্ষমতা দখল করলো দেশের। সেই সময়টা আমাদের জন্য একটা বড় ধরনের ক্রান্তি, একটা বৈরী সময় ছিল নিশ্চয়ই, আমরা খুবই ক্রান্তিকাল। এবং আমরা আসলে এরপরে যে মুক্তিযুদ্ধের নাটক, এর পরের যে মুক্তিযুদ্ধের নাটক চাইতে আমরা কিন্তু একটা ডাইভার্সন হয়ে গেলাম। যেমন তখন আমরা ওরা কদমালি করছি, তোমরা বোধহয় তখন ইয়ে করছো না, স্পার্টাকাস করছে, লেট দেয়ার বি লাইট করছে, এগুলো একটা সামগ্রিক মুক্তির নাটক। হ্যাঁ, ঢাকা থিয়েটার করছে শকুন্তলা, তারপর শকুন্তলার পরে ওরা করছে ওই যে মেলাটাকে নিয়ে কেরামত মঙ্গলের আগেরটা কীর্তন খোলা করছে, নাগরিক করছে তখন, নাগরিক সম্ভবত তখন শাহজাহান করছে, বাকি ইতিহাস প্রথমে। এভাবে আমরা এখানে এসে যেটা বলতে চাচ্ছি যে নাটকের ধারাগুলো সময়ের প্রেক্ষিতে তো বদলিয়েছে, সেটা আমরা আসবো যে বৈরী সময়টা আসলে সেই সময়টা কি গিয়েছে, ওই সময়টা আমাদের খুব কাজে লেগেছে, এবং সেটা নিশ্চয়ই বিকাশের জন্য একটা ভালো কাজে দিয়েছে। সেটা একটু কথা বলে একটা বিরতির সময় আছে, বিরতির পরে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলাপ করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবে। আবারও স্বাগত জানাচ্ছি প্রাসঙ্গিক। আমরা কথা বলছিলাম মঞ্চ নাটকে মুক্তিযুদ্ধ এই বিষয়টি নিয়ে। মোহাম্মদ, আপনার কাছে আসতেছে। মোহাম্মদ ভাই বলছিলেন যে এই 75-এর পরে সামরিক শাসন আমলে একটা বৈরী সময়ের মধ্য দিয়ে তখন আমরা অনেকগুলো নাটক দেখেছি এবং যার বিষয়বস্তু হিসেবে আমরা পেয়েছি মুক্তিযুদ্ধ। এই সময়টাও বলেছেন যে ভীষণ গুরুত্বপূর্ণ, এই বৈরিতাটাই আসলে অনেক ক্ষেত্রে নাটকের আনুকূল্য হিসেবে কাজ করেছে। হ্যাঁ, এটা সত্যি কথা। কারণ স্বাধীনতার পরে পরে কিন্তু অনেক মুক্তিযুদ্ধের নাটক হয়েছে ছোট ছোট বিভিন্ন জায়গায়, কিন্তু সেগুলো কোনোটাই নাটক হিসেবে উত্তীর্ণ হতো না। কারণ সেগুলো ছিল একদম মোটা দাগের পোস্টার ধর্মী, যে যুদ্ধ শুরু হয়েছে, পাকিস্তান সৈন্য আসছে, অত্যাচার করছে, তারা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে, গুলি করছে, মারা যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এরকম আর কি, বিজয় হয়ে যাচ্ছে। তো নাটক তার ভেতরে যে চরিত্রগুলো গড়ে ওঠা, তার বিস্তার, তার একটা বড় পটভূমি, দ্বন্দ্বগুলোকে নিয়ে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত একটা বক্তব্যে পৌঁছে যাওয়া, সেটা সেভাবে হতো না। এই সময়টা আসলে আমাদের নিজেদের দিকে তাকানোর একটা অবকাশ তৈরি করে দিয়েছিল, বা আমাদেরকে তাকাতে বাধ্য করেছিল। আমার মনে আছে যে 1976 সালে এপ্রিল মাসে আমি নাটক করেছিলাম সরাসরি খন্দকার মোস্তাকের এই ক্ষমতা দখল, এবং তারপরে তাকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমানের সেই চশমা নিয়ে প্রবেশ, এটা নাটক করেছিলাম আমি। দুটো নাটক ছিল পাশাপাশি, একটা ছিল কাফন, দুর্ভিক্ষের উপরে। তো সেই নাটকটা কিন্তু আমরা করতে পারিনি, কারণ প্রথম শো হয়ে যাওয়ার পরে দ্বিতীয় শোতে আক্রমণ করেছিল আমাদের নাটকে, সে বাইরের থেকে আক্রমণ করেছিল, পলিটিক্যালি আক্রমণ হয়েছিল এই পুরো আমাদের নাটকগুলোকে মানে ভণ্ডুল করে দেওয়ার জন্য। এবং সেখানে তারা অস্ত্র নিয়ে
আমাদেরকে খুঁজেছে গুলি করার জন্য। তো আমরা আক্রান্ত হয়েছি কিন্তু নাটক করতে গিয়ে, এবং সেটা এই প্রতিবাদ করতে গিয়ে আসলে। কিন্তু মুক্তিযুদ্ধের নাটকগুলোর কথা যদি আমি বলি, সেখানে আমি বলবো যে প্রথম স্পষ্টভাবে যে নাটকটা আসলো পায়ের আওয়াজ পাওয়া যায়, যেটা একেবারে মুক্তিযুদ্ধের নাটক। যদিও নাটকের বক্তব্য নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, যে সব মানুষই মাতবরের উপর নির্ভর করে আছে এবং তার কথাতেই আশ্বস্ত হয়ে থাকছে, এবং শেষে গিয়ে যখন মাতবরের কথা খাটছে না, দেখা যাচ্ছে ওর কেউ মানছে না, তখন লোকজন বিদ্রোহ করছে বা করতে চাইছে। তো এটাকে আমার মনে হয়েছে যে নাটকের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত স্পিরিটটা নেই। কিছু কিছু অংশ আছে অসাধারণ, কিন্তু টোটালিটিতে আমার কাছে মনে হয়েছে যে না, সেটা আমার মুক্তিযুদ্ধের কতগুলো দুর্বলতাকেই, বা মুক্তিযুদ্ধের প্রকাশের ক্ষেত্রে একটা দুর্বল প্রকাশ ঘটেছে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু আরো যে অন্যান্য নাটক দেখি আমরা পরবর্তীকালে, যেমন জয় জয়ন্তী নাটক, যেটা মামুন ভাইয়ের লেখা, এখানে যে এই সম্প্রদায়গতভাবে ক্ষুদ্র জনগোষ্ঠী যারা গান বাজনা নিয়ে আছে, তাদের উপর যে নির্যাতনটা আসে, এটা কিন্তু অনেক গভীর শেকড় থেকে তুলে আনা একটা নাটক আমি বলবো। সেখানে সেই নাটকটার মধ্যে মুক্তিযুদ্ধের চিত্রটাকে আমরা খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পেরেছি। আমরা কথা একাত্তর নাটক যেটা দেখেছি, সেটা তো অতি সাম্প্রতিক কালে নাটকই বলবো আমি, 7-8 বছর আগে নাটকটা শুরু হয়েছে। এটাতেও কিন্তু আমরা মুক্তিযুদ্ধের সেই গভীরে যাওয়ার জায়গা পেয়েছি। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে, বা বিস্ময়ের ব্যাপার হচ্ছে যে, ভারতের একটা নাটক কোর্ট মার্শাল, সেইখানে কিন্তু মুক্তিযুদ্ধের দ্বন্দ্বটা এত চমৎকার ভাবে এসেছে একটা বিচার করার মধ্য দিয়ে। সেখানে মুক্তিযোদ্ধা পরিবার এবং রাজাকার পরিবারের মধ্যে যে দ্বন্দ্বটা, ওর মধ্যে এসে গেছে, এটাকে সুন্দর কাজে লাগিয়েছে রূপান্তর করতে গিয়ে এস এম সুলাইমান। আমাদের নাটক ছিল একটা প্রতীক্ষার প্রহর, এটা রূপান্তর জাপল সার্থের ম্যান উইদাউট শ্যাডো। রূপান্তরটা একেবারে পুরোপুরি বাংলাদেশের পটভূমিকায়, কোনোভাবেই বোঝা যাবে না যেটা রূপান্তর নাটক। কিন্তু সেইখানে যে গভীরতার সঙ্গে আমরা সাবজেক্টগুলোকে ধরতে পেরেছি, এটা কিন্তু আমাদের প্রস্তুতিটা তৈরি হয়েছে ওই 75 পরবর্তী সময়ের মধ্যে। একটা গভীর অন্তর্দৃষ্টি আমাদের মধ্যে গড়ে ওঠার প্রক্রিয়া তৈরি হয়েছিল, গভীর থেকে দেখা। আর প্রকৃতপক্ষে এই ধরনের জনযুদ্ধ সমকালীন সময়ে উপলব্ধি করা যায়, কিন্তু চিরকালীন সাহিত্য তৈরি করতে সময়ের দরকার হয়। সেটাই আপনার কাছে আসবো একটু, যে আমি মামুন ভাইয়ের কাছে যেতে চাই। এই যে প্রসঙ্গটা আসলো যে শিল্প মানের জায়গা থেকে আমাদের যে মুক্তিযুদ্ধ ভিত্তিক সংখ্যা একদম যে কম হয়েছে তা না, অনেক হয়েছে সংখ্যায়। যদি আমরা যাই শিল্প মানের জায়গায় আমরা কতটা আসলে যেতে পেরেছি। আমি হামিদের সাথে একমত। আজকে বিভিন্ন পত্র পত্রিকা থেকে আমাকে ফোন করেছে, জানতে চেয়েছে। আমি কিন্তু সবাইকে একটা কথা বলেছি যে আমাদের অপেক্ষা করতে হবে। কারণ হলো যে একেবারেই ডাইরেক্ট এক্সপেরিয়েন্স, যেটা সরাসরি অভিজ্ঞতা থেকে আমরা নাটক লিখেছি। এবং ওই সময়ে আপনি মনে করতে পারেন যে ওই টাইমটায় 72 থেকে 75 পর্যন্ত প্রচুর মুক্তিযুদ্ধের নাটক লেখা হয়েছে সারা দেশে। আমি শুধু ঢাকার কথা বলবো না, সেগুলো কোনো পরবর্তীকালে কালোত্তীর্ণ হতে পারেনি। আচ্ছা, আর সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যাওয়া সম্পর্কে যেটা বললেন, যে ওনার অভিজ্ঞতাটা অনেক দূরবর্তী। তো যেহেতু তিনি কবি, তিনি এটাকে উপলব্ধি করার চেষ্টা করেছেন, কিন্তু উপলব্ধিটা মারাত্মকভাবে ভুল। উনি ওনার ভূমিকায় লিখছেন যে থিউর প্রতি, থিউ তো একজনের বাবা, থিউর যখন পতন হয়, থিউ তো একজনের বাবা। কাজেই নাটকে কিন্তু মমতাটা একটু অন্যদিকে চলে যায়, মানুষের সিম্প্যাথি অন্যদিকে ডাইভার্ট হয়। এটা নিয়ে আমাদের ভীষণ রিজার্ভেশন আছে এই নাটকের বক্তব্য নিয়ে। এটা আমি লিখেওছি, বলেওছি। যাই হোক, এর মধ্যে একটা মানে নাট্য ছন্দ রেখে এক ধরনের মুভমেন্টের চেষ্টা করা হয়েছে নাটকটাতে, কাব্যিক ছন্দ হিসেবে রাখা হয়েছে। পরবর্তীকালে আমি যখন জয় জয়ন্তী লিখি, সেটা কিন্তু অনেক পরে, 1995 সালে মুক্তিযুদ্ধের রজত জয়ন্তীতে। তখন আমার ভাবনাও স্থিত হয়ে এসেছে। এবং মুক্তিযুদ্ধের যেটা আমি সবসময় বলি, এবং এরপরেও আমি টেলিভিশনে বা যেখানেই নাটক লেখার চেষ্টা করেছি, আমি কিন্তু সামষ্টিক মুক্তিযুদ্ধটা ধরার চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধ যে শুধুমাত্র সশস্ত্র সংগ্রাম, ফ্রন্টে যারা লড়াই করেছে সশস্ত্র সংগ্রাম, তা নয়।
মুক্তিযুদ্ধের একটা, আমি আবার জয় জয়ন্তী নাটকেই যেটা করতে চেয়েছি আমি, যে একটি পদাবলী কীর্তনের দল, এরা এরা কিন্তু বৈষ্ণব, এরা কিন্তু হিন্দু না, মুসলমানও না, এবং সেইখানে তাদের ট্রাভেল করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং শিল্পের সাথে তখন যে সমাজ ভীষণ দুরন্ত গতিতে যাচ্ছে, সেই সঙ্গে শিল্প কিন্তু অত দ্রুত গতিতে যেতে পারে না। এই যে দুটো পার্থক্য, এই পার্থক্যটা এনে আমি একটা ওইভাবেই গল্পটি এগিয়ে গেছে। এখন অনেকেই বলে, আজকে কয়েকজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন ওইরকম নাটক কেন হচ্ছে। এখন এইখানে আমার উত্তর হচ্ছে যে আমরা যারা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, এখান থেকে জিনিসটা রূপান্তর হচ্ছে কিন্তু দ্বিতীয় ধারার ইমপ্লিমেন্টেশনের কাছে। তারা শুনেছে, পড়েছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছে, এবং তারা যখন নাটক লিখবে এই ভাবনাগুলো থেকে, এবং দু একটি নাটক খুব ভালো লেগেছে আমার, যেমন অহর কণ্ডল বলে একটি নাটক আছে, 3টি চরিত্র করে তারা, এরকম আরো অনেকেই নাটক লেখার চেষ্টা করছে মুক্তিযুদ্ধ নিয়ে। অহরকণ্ডলে কিন্তু মুক্তিযুদ্ধটা খুব দূরবর্তী একটি বিষয়, দূরবর্তী বিষয় হলেও হলে তাদের অন্তর্গত সংকটগুলো নিয়ে তারা বেশি কাজ করছে। তো এরকম মানে আমার 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 ধারণা যে যেহেতু মুক্তিযুদ্ধের বিষয়টি দিন দিন আবার নতুনতর একটা দিগন্ত পাচ্ছে, তার একটা প্রধান ব্যাপার হচ্ছে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চে সে কিন্তু আমরা হঠাৎ করে উপলব্ধি করলাম যে এতগুলি বছরে যা কিছু বলেছি, যা কিছু লিখেছি, যা কিছু করেছি, সব হয়তো ভুল হয়েছে, কিছু মানুষ মনে রাখে। দেখা গেল যে বাহ, এই তারুণ্যের মধ্যে সবকিছু তাজা, একেবারে জীবন্ত হয়ে ফুটে আছে এখানে। মানে এইরকমই হবে, এরকমই হবে যে এর মধ্য দিয়ে আমাদের নাটক, যদি মুক্তিযুদ্ধের নাটকের বিষয়বস্তুতে কি কোনো ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে? না, আমি বলতে চাই যে আমরা যখন টেলিভিশনে কাজ করতাম তখন প্রায় আপত্তি আসতো যে দাড়ি টুপি মরণায়িত দেখালে আপত্তি হতো, কিন্তু এই যে যুদ্ধাপরাধীদের বিচারগুলো হচ্ছে, বিচার হওয়ার পরে কিন্তু সেই জায়গাটা থেকে আমাদের আরেক ধরনের মুক্তি ঘটছে, যে হ্যাঁ, এই লেবাস ধরেই তো তারা এই অপরাধগুলো করেছিল, এবং তার মানে এই লেবাসধারীরা যে সবসময় খুব পুত পবিত্র মানুষ তা নয়, বরং লেবাসের আড়ালে থেকে নৃশংসতম কাজগুলো তাদের দ্বারাই সংগঠিত হয়েছে। আর নতুন প্রজন্ম তো তৈরি হচ্ছে, এই যে যুদ্ধাপরাধীদের বিচার হওয়াটা কত জরুরি ছিল, নাইলে এরা জানতেই পারতো না, এই প্রজন্ম, যে কি রকম অপরাধ ঘটেছে মুক্তিযুদ্ধের পাশাপাশি। একদিকে যুদ্ধ চলছে, আরেকদিকে যুদ্ধের বাইরে যে অপরাধগুলো ঘটছে তারই তো বিচার হচ্ছে। যুদ্ধের কারণে কারোর বিচার হচ্ছে না, কিন্তু যুদ্ধের বাইরে তারা যে অপরাধগুলো করেছে, নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, নিরীহ মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের নির্যাতন করা হয়েছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, দেশান্তর করতে বাধ্য করেছে, ধর্মান্তরিত করেছে, এই যে যুদ্ধের বাইরের ঘটনাগুলো কিন্তু যুদ্ধ অপরাধ হিসেবে বা মানবতা বিরোধী অপরাধ হিসেবে এসেছে, সেই বিচারগুলো হচ্ছে এখানে। এখন তখন দেখা যাচ্ছে যে এরা আসলে কত নীচ, কত নিষ্ঠুর এবং কত অমানবিক হতে পারে, এই প্রমাণগুলো পাচ্ছে। এবং আমাদের এই যুদ্ধের পেছনে কত মূল্য দিতে হয়েছে আমার তরুণ প্রজন্ম কিন্তু এখন অনেক বেশি জানতে শুরু করেছে। প্রত্যেকটা পরিবার, এদেশের প্রতিটি পরিবার ওই 1971 সালে এফেক্টেড হয়েছে, প্রতিটি পরিবার। সেই তথ্য নতুন প্রজন্ম আজকে নতুন করে আবিষ্কার করছে, এবং এইটা নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের নাটক না, যে কোনো শিল্পের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। সেই বিষয়টি নিয়ে আরেকটা আলোচনা করার জন্য আমাদের আরেকটা ছোট বিরতি নিতে হবে। বিরতির পরে আবার এই বিষয়টি নিয়ে কথা বলবো। দর্শক, আরেকটা ছোট বিরতি নিতে হচ্ছে, আমাদের সাথে থাকবে নিশ্চয়ই। আবারও স্বাগত। প্রাসঙ্গিক আমরা কথা বলছিলাম মঞ্চ নাটকে মুক্তিযুদ্ধ এই বিষয়টি নিয়ে। আমরা বিরতির আগে একটি কথা বলছিলাম যে আমাদের যে বলছিলেন আপনারা গণজাগরণের কথা, আমাদের যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ার কথা, এই বিষয়গুলো আমাদের ভবিষ্যৎ বা এই যে চেতনার এই আঘাতটা, সেইটা আমাদের ভবিষ্যৎ শুধু মুক্তিযুদ্ধের নাটক না, পুরো নাটককে কোনো ধরনের প্রভাবিত করার জায়গা আছে কিনা এখানে? হ্যাঁ, নিশ্চয়ই। এবং শুধু প্রভাবিত করার জায়গা না, প্রভাবিত হয়ে গেছে। যেমন যাদের কাছে এই বিষয়গুলো অজানা ছিল, বিশেষ করে একেবারেই এই প্রজন্ম যদি বলি আমরা, এখন যারা ধরুন যে পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা তার আগে, তাদের কাছে এটা একটা গল্প ছলে শোনা মুক্তিযুদ্ধ, এবং যেহেতু বিচারগুলো আগে হয় নাই, এবং বিচারের যে মাধ্যমে যে তথ্যগুলো তাদের কাছে পৌঁছেছে
এই তথ্যগুলো তাদের কাছে ছিল না। ফলে যেটা হয়েছে যে তারা মনে করতো যে এটা আমাদের পূর্বপুরুষরা একটু নিজেদের গৌরব গাথা বলছে। কিন্তু যখন এই ঘটনাগুলো এলো প্রকাশ্যে, তখন কিন্তু এটা একটা সাংঘাতিক প্রভাব বিস্তার করেছে, এবং এই প্রভাবটা একটা সুদূর প্রসারী প্রভাব হবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, যদি এটা কোনো বিভ্রান্তির পথে না যায়। তো এই গণজাগরণ একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে আমাদের তারুণ্যকে, এবং আমাদের একেবারেই নবতম যে প্রজন্ম, সেই নবতম প্রজন্মকে দারুণভাবে ধাক্কা দিয়েছে। জি, মমিত, আপনার কাছে আপনি একটি কথা বলছিলেন যে আমাদের কিছু আরো অপেক্ষা করতে হবে যদি আমরা আরো শিল্প মানসম্পন্ন আরো জায়গায় যেতে চাই। সেই অপেক্ষার জায়গাটা যদি যে আমাদের আসলে কোন বিষয়গুলোকে নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখতে হবে, বিশেষ করে এই প্রজন্মের যারা নাট্য নির্মাতা বা নাটক তৈরি করতে চান, বিশেষ করে মুক্তিযুদ্ধকে থিম করে বা বিষয় করে। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে হয়তো ব্যাপারটা স্পষ্ট হবে। আমাদের সৈয়দ শামসুল হক যখন পায়রাজ পাওয়া যায় লেখেন, সেটা নিয়ে আমরা মুক্তিযোদ্ধারা যথেষ্ট আমাদের পরিতৃপ্তির ঘোষণা দেই না। আমরা কিছু প্রশ্ন উত্থাপন করি, এটা ঠিক এমনটা নয় পটভূমি। কিন্তু তিনি যখন নুরুল দিনের সারা জীবন লেখেন, সেখানে কিন্তু আমরা কোনো প্রশ্ন তুলিনি, এবং সেখানে মনে হয়েছে অনেক শক্তিশালী একটি বক্তব্যকে তিনি নিয়ে এসেছেন। ৭১ সালের মুক্তিযুদ্ধ আর তার নাটকটা বোধ হয় ৭৭-৭৮ দিকে বোধ হয় মঞ্চে চলে এসেছে। ৭ বছরের ব্যবধানে তার যে উপলব্ধি, আর নুরুল দিনেরটা সে ১০০ বছর বা ১৫০ বছর পরে তিনি যখন সেটা দেখেছেন, দূর থেকে দেখেছেন, তার ভেতরের রসটাকে নাটকের মতো করে নিয়ে আসা অনেক সফল হয়েছেন তিনি সেই জায়গাটায়। আমি যেমন বলবো যে অতি সাম্প্রতিককালে একটা নাটক রাড়াং, যেটা মামুন ভাই লেখা, এটাও তো স্বাধীনতার নাটক এক অর্থে, ৭১ মুক্তিযুদ্ধের নাটক নয়, কিন্তু ওই যে ক্ষুদ্র জাতি গোষ্ঠী, তাদের উপরে যে অত্যাচারটা করা হয়েছে, তার থেকে তাদের যে মুক্তির জন্য যে লড়াই আকাঙ্ক্ষা, সুতরাং আমাদের ৭১-কে আমরা যখন নাকি শুধুমাত্র মুক্তিযুদ্ধের বা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে না রেখে যখন এটাকে বিশ্ব মানুষের মুক্তির সঙ্গে যখন মেলাতে পারবো, তখন কিন্তু এর শক্তিটা অন্যভাবে তৈরি হবে। আমরা যদি লিও টলস্টয়ের যুদ্ধ এবং শান্তি, না ওয়ার এন্ড পিস, এটাকে যদি আমরা দেখি, এটা তো তার সময়ের কাহিনী না, তারও ১০০, ১৫০, ২০০ বছর আগের কাহিনী। সেইটাকে তিনি যেভাবে জীবন্ত করে তুলে রেখেছেন, তার সমসাময়িক কালের কোন যুদ্ধ তো তার কাছে সেইভাবে আসেনি, সম্ভব না। অনেক ইতিহাসবিদ এর জন্য হয়তো বলেন যে ইতিহাস নাকি ১০০ বছর পর ঠিকঠাক ভাবে ধরা দেয়। সাহিত্যের জন্য, শিল্পের জন্য তার ভেতরের রসটাকে, শেকড় মাটিতে চলে যাবে, সেইখান থেকে আবার রস তুলে আনবে, তখন সেটা বড় শিল্প হয়। সমকালীন ব্যাপারটা অনেকটা ঘটনা প্রবাহের মতো ছুটতে থাকে পাশাপাশি। আর আমরা যদি যে কথাটা বলছি এখন আমরা, সেটা হচ্ছে যে যুদ্ধাপরাধের বিচারের প্রসঙ্গ যেটা এসেছে, উনি যেটা বলছেন গণজাগরণ মঞ্চ, আমি ঠিক ওইভাবে না দেখে আমি বলতে চাই যে যুদ্ধ অপরাধের বিচারের পর্বটা বাংলাদেশের ইতিহাসে একটা নতুন জায়গা তৈরি করছে। সেটা অনেক অজানা জিনিসকে আমরা জানতে শুরু করেছি। যে কথাটা আমরা আগে বলতাম, বক্তৃতায় বলতাম, একটা কথা বলতাম যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, রক্ষা করা তার চেয়েও কঠিন, এর মানে কিন্তু আমরা বুঝতাম না। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরেই আমরা বুঝেছি যে স্বাধীনতা রক্ষা করাটা কত কঠিন। তারও ২০-২১ বছর পরে আবার মুক্তিযুদ্ধের ধারায় দেশকে ফিরিয়ে আনা গেছে। মাঝখানে পুরো বিপরীত ধারায় ছিল, ৫ বছর পরে আবার বিপরীত ধারায় চলে গেছে প্রবলভাবে, সেখান থেকে আবার ফিরিয়ে আনতে হয়েছে। এবং এই যুদ্ধাপরাধের বিচার কিন্তু একটা নতুন ভিত্তি দিয়েছে আমাদের মুক্তিযুদ্ধের। কিন্তু গণজাগরণ মঞ্চের আমি ওইভাবে বলছি না কথাটা, আমি বলছি যে এই যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াটাই আমাদেরকে গণজাগরণ মঞ্চ বা নতুন প্রজন্মের চোখ খুলে দেওয়া, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়া, তাদেরকে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার একটা নতুন পটভূমি তৈরি করে আমাদেরকে শেষ করে দেয়। আমাদের হাতে একদম সময় নেই। সেই দিক থেকে আমরা বলি যে হ্যাঁ, এটা একটা নতুন মাত্রা যুক্ত। আমরাও চাই সেটা যে বাংলা নাটকের যে ধারাটা, সেখানে নিশ্চয়ই একটা অবদান রাখবে এই জন্য নতুন চেতনা। এবং আমরা চাই যে মুক্তিযুদ্ধের নাটক, যেটা আপনারা বলছেন অপেক্ষা করবো, আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো একটি আরো অনেক ভালো ভালো নাটকের জন্য, এবং সেটা দেখার জন্য আমরা নিশ্চয়ই চেয়ে থাকবো। এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, ভালো থাকবেন। একটি সংশোধনী রাখতে চাই তারপরেও, যে মুক্তিযুদ্ধে বেশ কিছু ভালো নাটক কিন্তু এর মধ্যে হয়ে গেছে। জি নিশ্চয়ই, আগামীতে আরো ভালো হবে। আমরা নিশ্চয়ই। আমার দর্শক ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো আয়োজনে।